আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো এনজাইম। এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের কাজ, এনজাইমের নামকরণ, এনজাইমের ক্রিয়ার প্রকৃতি। প্রথমে আমরা আসি এনজাইম। এনজাইম তাহলে কাকে বলে? যেসব রাসায়নিক যৌগ, বিশেষত প্রোটিন, বিভিন্ন জৈবিক বিক্রিয়ায় স্বল্পমাত্রায় অংশগ্রহণ করে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে, সেসব রাসায়নিক যৌগকে এনজাইম বলে। এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইম হলো এক প্রোটিন, জীবকোষে কলয়েড রূপে অবস্থান করে। এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। কলয়েড মানে তো বুঝো, কলয়েড মানে হলো পানিগ্রাহী আর কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে। পিএইচ 6 থেকে 9 এর মধ্যে সকল এনজাইম সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়। তাহলে পিএইচ যদি 6 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে এনজাইম সবচেয়ে বেশি কার্যকরী হয়। এরা তাপ প্রবণ, অর্থাৎ তাপে নষ্ট হয়ে যায়। স্বল্প মাত্রায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে। এনজাইমের কার্যকারিতা এদের ত্রিমাত্রিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো ছিল এনজাইমের ভৌত বৈশিষ্ট্য। এবার আসবো রাসায়নিক বৈশিষ্ট্য। উচ্চ তাপ, অতিবেগুনি রশ্মি ইত্যাদির প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। কিছু লিপিড বিশ্লেষী এনজাইম ছাড়া সকল এনজাইমই পানি, গ্লিসারল ও লঘু অ্যালকোহলে দ্রবণীয় হয়। অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড ইত্যাদির দ্বারা এনজাইম অধঃক্ষেপিত হয়। অম্লীয় ও ক্ষারীয় উভয় পরিবেশেই ক্রিয়াশীল থাকে। কোএনজাইম, কোফ্যাক্টর ইত্যাদির উপস্থিতিতে এনজাইমের বিক্রিয়া ত্বরান্বিত করে। কোএনজাইম, কোফ্যাক্টর জিনিসগুলো কি, এগুলো আমরা আজকে লেকচারে আছে, এগুলো আমরা বুঝবো। তাহলে এই ছিল রাসায়নিক বৈশিষ্ট্য। এনজাইমের কাজ, জীবদেহকে কার্যক্ষম রাখতে সার্বত্রিয় বিক্রিয়াগুলো পরিচালনা করে, জীবদেহের গঠন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, জীবদেহে শক্তি সঞ্চয় করে, বিক্রিয়ার গতি বাড়ায়। স্বল্প পরিমাণ এনজাইম প্রচুর পরিমাণ সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করে। এনজাইম কোনো বস্তুর একটি বিশেষ বন্ধনীতে পানির আয়নকে সংযুক্ত করে। এগুলো এনজাইমের কাজ। বৈশিষ্ট্য আর কাজের মধ্যে কোথাও ঘাটতি থাকলে বলো, বৈশিষ্ট্য এবং কাজের মধ্যে কোথাও ঘাটতি থাকলে বলতে পারো। এবার আমরা যাব নামকরণ, এনজাইমের নামকরণ। এনজাইমের নামকরণের জন্য 3টি পন্থা অবলম্বন করা হয়। এক নম্বর হলো বা ক নম্বর হলো সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে। এখানে সাবস্ট্রেট বলতে কি বোঝায় নিচে লাইনে দেওয়া আছে, দেখো। এনজাইম যেসব পদার্থের উপরে কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। এনজাইম যেসব যৌগ বা যেসব পদার্থের উপরে কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। এখন আমরা আসি সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে কিভাবে নামকরণ হয়। যে সাবস্ট্রেটের উপর এনজাইম কাজ করে তাদের নামের শেষে এজ যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। যেমন নামে সাবস্ট্রেটের নামের শেষে এজ যোগ করে, যেমন লিপিড বলে একটা সাবস্ট্রেট আছে বা লিপিড বলে একটা যৌগ আছে, তার নামের শেষে এজ যোগ করলে লাইপেজ হয়ে যায়। লিপিডের পুরো লিপ, এলআইপি লিপ, লিপের পরে এজ, লাইপেজ। প্রোটিন সাবস্ট্রেট, এর সাথে এজ যোগ করলে প্রোটিয়েজ। সুক্রোজ, এর সাথে এজ যোগ করলে সুক্রেজ। তাহলে এরকম আমরা অনেক সাবস্ট্রেট বা অনেক যৌগ পাবো যাদের নামের শেষে এজ যোগ করলে এনজাইমের নামকরণ হয়ে যাবে। তাহলে এই তিনটা ছাড়া আর এরকম দু একটা নাম বলতে পারবা যে যাদের নামের শেষে এজ সংযুক্ত করা আছে? এরকম শুনেছো? লাইপেজ, প্রোটিয়েজ, সুক্রেজ ছাড়া আর কোন এরকম এনজাইম আছে বলতে পারবা কেউ? যেমন আমি একটা সাবস্ট্রেটের নাম বলছি সেলুলোজ, তাহলে এনজাইমের নাম কি হবে? বলো।
আমি একটা এনজাইমের নাম বললাম আমি একটা সাবস্ট্রেট বা যৌগের নাম বললাম সেলুলোজ, তাহলে এনজাইমের নাম কি হবে? কে বলতে পারবা? সেলুলোজ। স্যার এইটা একটু আমাকে বুঝাই দেন। আচ্ছা, আমি আবার বলতেছি। তাহলে সাবস্ট্রেট মানে কি? এনজাইম যেসব পদার্থের বা যৌগের উপরে কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। তাহলে এখানে কতগুলো সাবস্ট্রেট আছে, যেমন লিপিড একটা সাবস্ট্রেট, প্রোটিন একটা সাবস্ট্রেট, সুক্রোজ একটা সাবস্ট্রেট। তাহলে লিপিড হলো একটা সাবস্ট্রেট, এর সাথে আমি এস যোগ করছি। লিপিডের কোন অংশটা যোগ হচ্ছে? লিপ। লিপ যোগ এস, লাইপেস। লিপিড হলো সাবস্ট্রেট, লিপিডের সাথে এস যোগ করলে হয়ে যায় লাইপেস। ঠিক একই রকম প্রোটিন হলো সাবস্ট্রেট, প্রোটিনের সাথে এস যোগ করলে প্রোটিয়েজ হয়ে যায়। সুক্রোজ হলো সাবস্ট্রেট, এস যোগ করলে সুক্রেজ হয়। আমি এরকম একটা সাবস্ট্রেটের নাম বললাম সেলুলোজ। তাহলে সেলুলোজ হলো সাবস্ট্রেট, তার নামের সাথে যদি এস যোগ করি তাহলে এনজাইমের নাম কি হবে? সেলুপেস নাকি? সেলুলোজ, ল্যাকটোজ, ল্যাকটেজ, মল্টোজ, মল্টেজ। বুঝছো? তাহলে সাবস্ট্রেটের নামের শেষে এস যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসবো বিক্রিয়ার নাম অনুসারে। এনজাইম যে ধরনের এনজাইমের যে ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার নাম অনুসারে এনজাইমের নামকরণ করা হয়। ঠিক আছে? এনজাইমের নামকরণ করা হয়, এখানে অন্য কি চলে এসেছে। তাহলে আমরা বললাম এনজাইম যে ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার নাম অনুসারে এনজাইমের নামকরণ করা হয়। যেমন অক্সিডেশন বিক্রিয়ার পর ক্রিয়াশীল এনজাইমের নাম অক্সিডেজ। রিডাকশন বিক্রিয়ার পর ক্রিয়াশীল এনজাইমের নাম রিডাকটেজ। এছাড়া আইসোমারেজ, ট্রান্সফারেজ, ফসফোরাইলেজ, কার্বক্সিলেজ ইত্যাদি এ শ্রেণীর এনজাইম। তাহলে আমরা একটা বিক্রিয়ার নাম বলতেছি অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? এরা কোনো যৌগ থেকে অক্সিজেন, কোনো যৌগের সাথে বা কোনো সাবস্ট্রেটের সাথে অক্সিজেনকে কি করতে পারে? যোগ করতে পারে। ঠিক আছে? তাহলে অক্সিডেশন যোগ এজ, অক্সিডেজ। হাইড্রোলাইসিস মানে হলো আদ্র বিশ্লেষণ। তাহলে হাইড্রোলাইসিস হলো বিক্রিয়ার নাম, আর তার নামের শেষে এস যোগ করলে হয়ে যায় হাইড্রোলাইজ। তাহলে বিক্রিয়ার নামের শেষে এস যুক্ত করেও এনজাইমের নামকরণ করা হয়। তাহলে এটা বুঝতে পেরেছো সবাই? এরকম একটা বিক্রিয়ার নাম হ্যাঁ বলো তো। স্যার। অক্সিডেশন আর হাইড্রোলাইসিস ছাড়া আরো এরকম অনেক বিক্রিয়া আছে, দু একটা বিক্রিয়ার নাম বলতে পারবা? অক্সিডেশন, হাইড্রোলাইসিস ছাড়া আর কোনো বিক্রিয়ার নাম মনে পড়ছে? রিডাকশন। তাহলে রিডাকশনের সাথে যদি এস যোগ করি তাহলে কি হবে? রিডাকটেজ। বুঝতে পেরেছো? তাহলে বিক্রিয়ার, রিডাকটেস। হ্যাঁ হ্যাঁ বিক্রিয়ার, স্যার। হ্যাঁ বিক্রিয়ার নামের শেষে এস যোগ করেও তোমার নামকরণ করা হয়। আমি আরেকটা বলছি, কার্বক্সিলেশন। তাহলে কার্বক্সিলেশন কি হবে? কার্বক্সিলেজ। আচ্ছা, এবার আমরা আসবো কার্বোসিসিস। এবার আমরা আসবো সাবস্ট্রেট ও বিক্রিয়ার নাম অনুসারে। তাহলে আমরা ইতিমধ্যে জানলাম একটা হলো সাবস্ট্রেটের নাম অনুসারে আর একটা হলো বিক্রিয়ার নাম অনুসারে। এবার আমরা আসছি 3 নম্বর নামকরণ, সেটা হলো সাবস্ট্রেট ও বিক্রিয়ার নাম অনুসারে। দুটাই ইনভলভ আছে। কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের নামের দুইটি অংশ থাকে। নামের একটি অংশ সাবস্ট্রেটের নাম অনুসারে, অপর অংশটি বিক্রিয়ার নাম অনুসারে হয়। যেমন সাবস্ট্রেট ও বিক্রিয়ার যৌথ নামের শেষে এজ যোগ করে নামকরণ করা হয়। যেমন এখানে দেখো, গ্লুকোজ যোগ এটিপি। গ্লুকোজ আর এটিপি দুইটা সাবস্ট্রেট, দুইটা আলাদা আলাদা সাবস্ট্রেট। আর এখানে এনজাইম হিসেবে আছে হেক্সোকাইনেজ। ঠিক আছে? হেক্সো মানে কি? হেক্সো মানে 6। তাহলে এখানে 6 কার্বন যুক্ত যৌগ কোনটা? গ্লুকোজ আর এটিপির মধ্যে, গ্লুকোজ আর এটিপির মধ্যে কোনটা 6 কার্বন যুক্ত যৌগ? আমি বলছি গ্লুকোজ আর এটিপির মধ্যে কোন যৌগটি 6 কার্বন যুক্ত? গ্লুকোজ না এটিপি? গ্লুকোজ। গ্লুকোজ। তাহলে গ্লুকোজকে আমরা হেক্সোজ হেক্সোজ বলেছিলাম না আমরা কোষ রসায়নে সফল যখন পড়াইছিলাম? তাহলে গ্লুকোজটা কি হেক্সোজ না? জি স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ হেক্সোজ স্যার। হলে, হ্যাঁ হেক্সোজ হলে
এটা সাবস্ট্রেটের নাম থেকে পেয়েছি। হেক্সো কথাটা কোথা থেকে পেয়েছি? গ্লুকোজ থেকে বা সাবস্ট্রেট থেকে। বুঝতে পেরেছো? জি স্যার। আর কাইনেজ, হ্যাঁ স্যার। কাইনেজটা হলো এটা একটা ফসফোরাইলেজ এনজাইম। কাইনেজ এনজাইমটা হলো এটা একটা ফসফোরাইলেজ এনজাইম। এই এনজাইম কি করে? সাবস্ট্রেটের সাথে ফসফেটকে যুক্ত করে অথবা সাবস্ট্রেট থেকে ফসফেটকে বের করে দেয়। ওকে, তাহলে এখানে আমরা কি দেখব যে কাইনেজটা হলো বিক্রিয়ার নাম অনুসারে হয়েছে, ঠিক আছে? আর হেক্সো হলো সাবস্ট্রেটের নাম অনুসারে। তাহলে হেক্সো সাবস্ট্রেটের নাম থেকে এসেছে আর কাইনেজটা হলো বিক্রিয়ার নাম থেকে এসেছে। এইভাবে হয়েছে হেক্সো কাইনেজ। তাহলে এখানে এটিপি কি হয়েছে? এটিপি থেকে একটা ফসফেট গ্লুকোজের 6 নম্বর কার্বনে যুক্ত হয়ে গেছে, যার ফলে এখানে হয়েছে গ্লুকোজ 6 ফসফেট যোগ এটিপি। যেহেতু এটিপি থেকে একটা ফসফেট গ্লুকোজে অ্যাড হয়ে গেছে, এই জন্য এটিপি আর নাই, এডিপি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে সাবস্ট্রেট আর বিক্রিয়ার নাম অনুসারে এনজাইমের নামকরণটা হয়েছে কিনা। তাহলে এখানে অবশ্যই নামকরণটা হয়েছে, কারণ হেক্সো কথাটা আসছে গ্লুকোজ বা সাবস্ট্রেটের নাম থেকে, আর কাইনেজ কথাটা এসেছে এটা বিক্রিয়ার নাম অনুসারে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসছি জাইমেজ আর জাইমোজেন। জাইমেজ জিনিসটা কি? এটা একটা ইনফরমেশন সক্রিয় অবস্থায় নিঃসৃত এনজাইম। জাইমোজেনটা হলো নিষ্ক্রিয় অবস্থায় নিঃসৃত এনজাইম। যেমন সুক্রেজ, সুক্রেজ এনজাইমটা আমাদের ক্ষুদ্রান্ত্রে আছে। তাহলে এই এনজাইমটা যখন ক্ষুদ্রান্ত্র নিঃসৃত করে তখন সুক্রেজ নিঃসৃত হওয়ার পরপরই সে সক্রিয় অবস্থায় থাকে। কিন্তু আমাদের পাকস্থলীতে একটা এনজাইম আছে পেপসিনোজেন, নাম শুনেছো? পাকস্থলীতে একটা এনজাইম নিঃসৃত হয়, নাম পেপসিনোজেন। এই এনজাইমটার নাম শুনেছো? পেপসিনোজেন। আবার না বলছি, স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে পেপসিনোজেন বা আমরা আরেকটা পাবো অগ্নাশয় থেকে একটা এনজাইম বের হয়, নাম হলো ট্রিপসিনোজেন। তাহলে এগুলো কিন্তু নিষ্ক্রিয়। যখন নির্গত হয় পাকস্থলী থেকে, যখন পেপসিনোজেন নির্গত হয় তখন এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় এনজাইমে পরিণত করে এবং সেই এনজাইমের নাম হয় পেপসিন। তাহলে পেপসিন এনজাইমের নাম শুনেছো? পেপসিন, পেপসিনের নাম তো জি শোনার স্যার। কথা। আমরা শুনছি। হ্যাঁ, তাহলে পেপসিনটা কিন্তু সক্রিয়। তাহলে যখন প্রথমে নির্গত হয়েছিল পেপসিনোজেন তখন কিন্তু নিষ্ক্রিয় ছিল, তখন ওই এনজাইমকে বলবো আমরা জাইমোজেন। ঠিক আছে? যে এনজাইম নির্গত বা নিঃসৃত হওয়ার পর নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাকে বলা হয় নিষ্ক্রিয় এনজাইম। ওকে? আর জি স্যার। এই এই নিষ্ক্রিয় এনজাইমকে অন্য কোনো মৌল তখন বা অন্য কোনো মৌল বা যৌগ সক্রিয় করে। তাহলে যারা সক্রিয় অবস্থায় থাকে তারা হলো জাইমেজ, আর যারা নির্গত হওয়ার পর নিষ্ক্রিয় অবস্থায় থাকবে তারা হবে জাইমোজেন। এবার আমরা আসবো এনজাইমের ক্রিয়ার প্রকৃতি। তাহলে বিজ্ঞানী ফিশার 1894 সালে এনজাইমের ক্রিয়ার প্রকৃতিকে, এনজাইমকে লকের সাথে তুলনা করা হয়েছে, মানে তালা, আর সাবস্ট্রেটকে চাবির সাথে তুলনা করেছেন। এই জন্য ফিশার 1894 সালে এনজাইম এবং সাবস্ট্রেটকে বলেছেন লক এন্ড কি মেথড। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এনজাইম, এটা হলো এনজাইম, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এনজাইমের এখানে এরকম দুটো ফাঁকা ফাঁকা অংশ আমরা দেখতে পাচ্ছি, এগুলোর নাম হলো অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইটটা দেখতে পেয়েছো ছবিতে? অ্যাক্টিভ সাইট। জি স্যার। আচ্ছা, অ্যাক্টিভ সাইট তাহলে কাকে বলে? এনজাইমের যে স্থানে সাবস্ট্রেট যুক্ত হয়, এনজাইমের যে স্থানে সাবস্ট্রেট যুক্ত হয় তাকে বলবো অ্যাক্টিভ সাইট। ওকে? আচ্ছা, এখন জি এবার স্যার। এখানে খেয়াল করো, এখানে এনজাইম আর এখানে সাবস্ট্রেট, একটা হলো এ আর একটা হলো বি। তাহলে এ এবং বি সাবস্ট্রেট এনজাইমের অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হয়েছে, হয়ে মাঝখানে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি, এই যৌগটার নাম হবে এনজাইম সাবস্ট্রেট যৌগ। দেন পরবর্তীতে আবার অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এই এনজাইম সাবস্ট্রেট যৌগটা ভেঙে যায়, ভেঙে এনজাইম অপরিবর্তিত অবস্থায় থাকে এবং নতুন যৌগ গঠন করে। নতুন যৌগ হিসেবে এখানে সি আর এখানে ডি হয়েছে। তাহলে এইভাবে এনজাইমের ক্রিয়া কৌশল বা লক এন্ড কি মেথড
তুলনা করা হচ্ছে। তাহলে এখানে এনজাইম হলো লক আর এখানে সাবস্ট্রেট গুলো হলো কি বা চাবি। তাহলে এই বিক্রিয়াটা কি সবাই বুঝতে পেরেছো? বিক্রিয়াটা কি সবাই বুঝতে পেরেছো? আমরা যদি এখানে এ মানে স্যার ধরি, ওই লাস্টে ওইটা কি দিছে? আর একবার দেখান স্যার। আচ্ছা আবার বলছি, তাহলে এনজাইমের, হ্যাঁ এনজাইমের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট মানে কাকে বলে একটু আগে বলেছিলাম, এনজাইমের যে স্থানে কে যুক্ত হবে, সাবস্ট্রেট। এনজাইমের যে স্থানে সাবস্ট্রেট যুক্ত হয় তাকে আমরা বলবো অ্যাক্টিভ সাইট। এখানে কয়টা অ্যাক্টিভ সাইট আছে ছবিতে? দুইটা। তাহলে ধরে নাও সাবস্ট্রেট এ ধরে নাও সুক্রোজ, বি ধরে নাও পানি, দুইটা সাবস্ট্রেট এখানে যুক্ত হয়েছে এবং এখানে যে কমপ্লেক্সটা তৈরি করেছে সেটা হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বা যৌগ। এই যৌগটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এনজাইম অপরিবর্তিত অবস্থায় আছে, কিন্তু দুইটা সাবস্ট্রেট বিক্রিয়া করে নতুন দুইটা প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে এখানে প্রোডাক্ট দুইটা কি কি হতে পারে, সি মনে করো গ্লুকোজ, ডি মনে করো ফ্রুক্টোজ। ওকে, তাহলে এনজাইম কি করলো, সাবস্ট্রেটকে হ্যাঁ বিক্রিয়ায় অংশগ্রহণ করালো এবং ভেঙে নতুন যৌগ গঠন করালো। কিন্তু এনজাইম বিক্রিয়ার আগেও যেরকম ছিল, বিক্রিয়া শেষে আবার আগের অবস্থাতেই আছে, অপরিবর্তিত অবস্থায় আছে। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা ওটাই এবার আমরা ব্যাখ্যা আকারে পড়ছি। প্রথম পর্যায়ে সাবস্ট্রেট অণু এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে। দ্বিতীয় পর্যায়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বিশ্লিষ্ট হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থের সৃষ্টি করে এবং এনজাইম অপরিবর্তিত অবস্থায় পৃথক হয়ে যায়। ওকে, এটাই আমি বললাম একটু আগে। ওকে, তাহলে এই এই 1 আর 2 এটা হলো কার ব্যাখ্যা, এটা হলো লক এন্ড কি মেথডের ব্যাখ্যা। ওকে, আচ্ছা এবার আমরা আসবো 3 নম্বর। 3 নম্বরটা একটু খেয়াল করো, কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না। এসব ক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হলে এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায়। সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সঠিকভাবে ফিট করে নেয়, একে বলা হয় ইনডিউসড ফিট। এটা আমি ছবির মাধ্যমে বুঝাই। বাম সাইডের ছবিটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবস্ট্রেট আর এটা হলো একটা এনজাইম। তাহলে এনজাইমের এটা হলো অ্যাক্টিভ সাইট, ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভ সাইট আর এটা হলো সাবস্ট্রেট। তাহলে দেখা যায় যে অনেক সময় যে সাবস্ট্রেট বড় বা ছোট হতে পারে, কিন্তু যে অ্যাক্টিভ সাইট আছে বড় অ্যাক্টিভ সাইটটা দেখা গেলো যে এই এখানে যে আমরা সাবস্ট্রেটটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই সাবস্ট্রেট কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে বড় আছে, হ্যাঁ এখানে হয়তো ফিট হয়ে গেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো সাবস্ট্রেট বড় হয়ে গেছে, বড়, কিন্তু এনজাইমের অ্যাক্টিভ সাইটে সে সাবস্ট্রেট যুক্ত হতে পারবে না। ওকে, তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইট সে সাবস্ট্রেটকে কিভাবে গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে, কারণ আমরা জানি যে একটা তালা আর একটা চাবি, যে তালার যে চাবি সেটাতেই ঢুকবে, তাই না? এখন তালার তুলনায় যদি চাবি বড় হয়ে যায়, তাহলে তালাতে কি সেই চাবি ঢুকবে? না স্যার, না ঢুকবে না। স্যার। না স্যার। হ্যাঁ, কিন্তু আমরা এখানে ইনডিউসড ফিট যে কথাটা বললাম, এই ইনডিউসড ফিটটা হলো কি, যে এই অ্যাক্টিভ সাইট তখন কি হয়, সাবস্ট্রেটকে নেওয়ার জন্য, সাবস্ট্রেট জানতে এনজাইম জানতেছে সাবস্ট্রেটটা হলো বড়, কিন্তু অ্যাক্টিভ সাইট কি করে, তখন নিজেদের কাঠামো পরিবর্তন করে ফেলে। অ্যাক্টিভ সাইট নিজেদের কাঠামো পরিবর্তন করে, হ্যাঁ যদি বড় হয় তখন অ্যাক্টিভ সাইটও বড় হয়ে যায়। হ্যাঁ, এইভাবে সে জোর করে সাবস্ট্রেটকে তার ভিতরে নিয়ে নেয়। এই ধরনের এটাকে আমরা বলবো ইনডিউসড ফিট। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না। এসব ক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হলে এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায়, তাহলে এবং সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সঠিকভাবে ফিট করে নেয়। তাহলে সাবস্ট্রেটকে নেওয়ার জন্য এনজাইমের অ্যাক্টিভ সাইট পরিবর্তন করে ফেলছে না, সাবস্ট্রেট তো অ্যাক্টিভ সাইট থেকে বড়, তাই না? সাবস্ট্রেটকে নেওয়ার জন্য কি হয়, অ্যাক্টিভ সাইট বড় হয়ে যাচ্ছে, মানে এনজাইমের আকার পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য সাবস্ট্রেট তখন অ্যাক্টিভ সাইটে সঠিকভাবে ফিট করে নিচ্ছে, একে বলা হচ্ছে ইনডিউসড ফিট। মানে এখানে সাবস্ট্রেটকে নেওয়ার জন্য এনজাইম জোর করে সাবস্ট্রেটকে অ্যাক্টিভ সাইটে ফিট করে নিচ্ছে, এটাকেই বলা হচ্ছে ইনডিউসড ফিট। তাহলে কিন্তু
যে বিজ্ঞানী ফিশার তিনি বলেছিলেন লক অ্যান্ড কি মেথড, এই ফিশারের যে লক অ্যান্ড কি মেথড এই ইনডিউসড ফিটের কারণে অনেক সময় গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন আসে যে ফিশারের লক অ্যান্ড কি মেথড হ্যাঁ ইনডিউসড ফিটের কারণে কেন গ্রহণযোগ্য নয়, তখন তোমাকে এই 3 নম্বরটা পুরোপুরি বলতে হবে। ঠিক আছে, তোমরা এটা কিভাবে অ্যান্সার করবা, তোমরা বলবা যে বিজ্ঞানী ফিশার 1894 সালে এনজাইমকে লকের সাথে তুলনা করেছেন এবং সাবস্ট্রেটকে চাবির সাথে তুলনা করেছেন এবং তার মতবাদ ছিল লক অ্যান্ড কি মেথড। কিন্তু ইনডিউসড ফিট কাকে বলে তখন সেটা তোমরা এখানে বলবা যে কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না, কারণ সাবস্ট্রেট বড় থাকে। এসব ক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হলে এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায় এবং সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সঠিকভাবে ফিট করে নেয়, একে বলা হয় ইনডিউসড ফিট। এই মূলত ইনডিউসড ফিটের কারণে ফিশারের লক অ্যান্ড কি মেথড গ্রহণযোগ্য নয়। ওকে, বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বস্তুর অণুগুলোর ভিতর এক ধরনের সংঘর্ষ ঘটে। যে সাবস্ট্রেট গুলো থাকে সেই সাবস্ট্রেট গুলোর যে অণুগুলো আছে তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ ঘটে। প্রতি একক সময়ে অণুগুলির সংঘর্ষের সংখ্যা যত বেশি হয় বিক্রিয়ার হার তত বেড়ে যায়। তাহলে এই অণুগুলো সাবস্ট্রেটের মধ্যে যে অণুগুলো আছে এই অণুগুলোর মধ্যে যত বেশি সংঘর্ষ হবে তত বেশি বিক্রিয়ার হার বেড়ে যাবে। অণুগুলোর সংঘর্ষ ঘটানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে কার্যকরী শক্তি বলা হয়। এনজাইমের উপস্থিতি প্রয়োজনীয় শক্তির পরিমাণ কমিয়ে দেয়, অর্থাৎ এনজাইমের অনুপস্থিতিতে একটি নির্দিষ্ট পরিমাণ কার্যকরী শক্তিতে যতগুলো অণুর সংঘর্ষ ঘটে এনজাইমের উপস্থিতিতে এবং সমপরিমাণ কার্যকরী শক্তিতে তার চেয়ে বেশি সংখ্যক অণুর সংঘর্ষ ঘটে, ফলে রাসায়নিক শক্তির হার বেড়ে যায়। আচ্ছা, সহজ ভাষায় বলি, তাহলে যখন মনে করো যে এনজাইম ছিল না, এনজাইম মনে করো শুধু সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেট তখন কি করবে যে তাদের যে বিক্রিয়া ঘটানোর জন্য যে কার্যকরী শক্তি আছে সেই কার্যকরী শক্তি মনে করো যে কম আছে। কিন্তু যখন দেখা গেল যে ওই এনজাইম যার ফলে বিক্রিয়া হচ্ছে না, কার্যকরী শক্তি কম থাকার কারণে সাবস্ট্রেটের মধ্যে কোনো বিক্রিয়া হচ্ছে না, এখন দেখা গেল এনজাইম ওই সাবস্ট্রেটের মধ্যে দিয়ে দেওয়া হলো, তখন কি হবে এনজাইম ওই সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে তখন কি করবে যে কার্যকরী শক্তি ছিল সেই কার্যকরী শক্তি এটাকে শক্তিটাকে আরো বাড়িয়ে দিবে, যার ফলে সাবস্ট্রেট গুলোর যে অণুগুলো আছে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে এবং বিক্রিয়া খুব দ্রুত হবে। ঠিক আছে, তাহলে এনজাইম যখন সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে যায় তখন কার্যকরী শক্তি বেড়ে যাবে এবং বেশি সংখ্যক অণুর সংঘর্ষ ঘটে। আর এনজাইম যখন সাবস্ট্রেট থেকে আলাদা থাকে তখন কিন্তু সাবস্ট্রেট গুলোর এককভাবে কার্যকরী শক্তি কম থাকে। এই ব্যাপারটা কি বুঝেছো? হ্যালো? স্যার, জি স্যার, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আর অ্যাক্টিভ সাইট কাকে বলে তো সেটা আমি আগে বলে দিয়েছি। আচ্ছা, এখানে কয়েকটা ডিফিনিশন আছে। একটা হলো তোমার অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলে এই ডেফিনিশনটা দিয়ে দিই। কিছু কিছু এনজাইম আছে যাদের একাধিক সাব ইউনিট থাকে, এদের আকৃতি ও কাজ সহজেই পরিবর্তনশীল হতে পারে, এই ধরনের এনজাইমকে অ্যালোস্টেরিক এনজাইম বলে। তাহলে এমন কিছু এনজাইম আছে যাদের একাধিক সাব ইউনিট আছে এবং এদের আকৃতি ও কাজ সহজেই পরিবর্তনশীল হতে পারে, এ ধরনের এনজাইমকে আমরা বলবো অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইমসের কার্যকারিতা নিয়ন্ত্রণকারীকে ইফেক্টর বলে। তাহলে এই এনজাইমের কার্যকারিতা যে নিয়ন্ত্রণ করবে তাকে ইফেক্টর বলে। এরা এনজাইমের অ্যাক্টিভ সাইট ছাড়াও অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয়ে অ্যাক্টিভেটর বা ইনহিবিটর হিসেবে কাজ করে। তাহলে ইফেক্টর কি করে? ইফেক্টর অ্যাক্টিভেটর হিসেবেও কাজ করতে পারে বা ইনহিবিটর হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এখানে ইনহিবিটরের সংজ্ঞাটা দেওয়া আছে। কিছু কিছু পদার্থ এনজাইমের কাজে বাধা দান করে, এদের ইনহিবিটর বলে। এরা অ্যাক্টিভ সাইট বা অন্য কোনো স্থানে যুক্ত থাকায় সাবস্ট্রেট এনজাইমে যুক্ত হতে পারে না। তাহলে আমরা এখানে কি বললাম? কিছু কিছু পদার্থ এনজাইমের কাজে বাধা দান করে, এদের ইনহিবিটর বলে। এরা অ্যাক্টিভ সাইট বা অন্য স্থানে যুক্ত থাকায় সাবস্ট্রেট এনজাইমে যুক্ত হতে পারে না।
আমরা এটা বোঝানোর জন্য এই ডান দিকের ছবিটা আমরা খেয়াল করো, এখানে দেওয়া হয়েছে এটা একটা এনজাইম, উপরে আমরা দেখতে পাচ্ছি সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত আছে। স্যার এগুলো কি করতে আইবে? হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো, স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো কি করতে আইবে না খতে? কোনগুলো? এগুলো এগুলো খ বা ক এগুলোতে আসবে। হ্যাঁ এই সংখ্যাগুলো স্যার এগুলো কি করতে আইবে না খতে? ক বা খ দুটাই আসতে পারে, ক বা খ দুটাতে আসতে পারে। আচ্ছা স্যার শুনতে এবারে পাচ্ছেন না কিছু? ক বা খ মানে 1 আর 2 এর জন্য আসতে পারে। এই যে ইনহিবিটর, অ্যালোস্টেরিক এনজাইম, ইফেক্টর, এগুলো বুঝতে পেরেছো? হ্যালো, স্যার একটু নেট প্রবলেম হইতেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা এবার একটু খেয়াল করি আমি, তাহলে আমরা এই এই ছবিটা আমি কেন বের করলাম, এই ছবিটা ডান দিকের ছবিটা ভালো করে দেখো, উপরে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ না এই ছবিটা দিয়ে এখন একটু বুঝাই দিই। এনজাইমের উপরে আমরা দেখতে পাচ্ছি সাবস্ট্রেট যুক্ত আছে, নিচে অ্যালোস্টেরিক সাইট ফাঁকা আছে। ওকে, এখন আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি যে নিচের অ্যালোস্টেরিক সাইটে ইনহিবিটর সংযুক্ত হয়েছে। হ্যাঁ, এই ইনহিবিটর সংযুক্ত হয়ে যাওয়ার কারণে এনজাইম কি করবে, অ্যাক্টিভ সাইটে তার সাবস্ট্রেটকে যুক্ত করতে পারবে না। যার ফলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটের মুখের কাছে আছে, কিন্তু অ্যাক্টিভ সাইট অকার্যকর হয়ে পড়ে আছে। কারণ কি? কারণ অ্যালোস্টেরিক সাইটে ইনহিবিটর সংযুক্ত হয়ে গেছে, এই জন্য অ্যাক্টিভ সাইট এখন অকার্যকর এবং এখানে সাবস্ট্রেট বসতে পারছে না। তাহলে ইনহিবিটরের কাজটা বুঝতে পারলা? ইনহিবিটর কি করে, অ্যাক্টিভ সাইটেও বসতে পারে বা অন্য কোনো স্থানেও বসতে পারে। হ্যাঁ, যার কারণে অ্যাক্টিভ সাইট অকার্যকর হয়ে যায়, আর সেই অকার্যকর হয়ে যাওয়ার কারণে হ্যাঁ সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে বসতে পারে না। এইভাবে এরা বিক্রিয়ায় বাধা দান করে। ওকে, জি স্যার। আচ্ছা এবার আসবো হ্যাঁ জি স্যার। স্যার। এনজাইমের গঠন। এনজাইমের গঠন, এনজাইম সাধারণত গ্লোবিউলার প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিনের মূল গাঠনিক উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। এনজাইমে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা সর্বনিম্ন 62, হ্যাঁ সর্বোচ্চ 2500 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখানে 62 অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত একটা এনজাইম এখানে আমরা বলছি 4 অক্সালো প্রোটোনেট টউটোমারেজ। এটা একটা এনজাইম যেটা 62 অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। আরো একটা এনজাইম অ্যানিমাল ফ্যাটি অ্যাসিড সিনথেস, এখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 2500। তাহলে এনজাইম 62 থেকে 2500 অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হতে পারে, 62টা দিয়েও হতে পারে এবং 62 থেকে হয়তো 70, 100 বা সর্বোচ্চ 2500 অ্যামাইনো অ্যাসিড দিয়েও গঠিত হতে পারে। আচ্ছা এবার আমরা আরো কয়েকটা সংজ্ঞা জানবো। এটাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম। এই জিনিসগুলো কি এখন আমরা এটা বুঝবো। তো কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড প্রোটিনের সংজ্ঞাটা হলো যে এখানে একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা দেখছি কনজুগেটেড প্রোটিন। তাহলে কনজুগেটেড প্রোটিনের সংজ্ঞাটা হলো হ্যাঁ যে প্রোটিন প্লাস নন প্রোটিন অংশ থাকে, প্রোটিন প্লাস নন প্রোটিন অংশ থাকে। ঠিক আছে, তাহলে কনজুগেটেড প্রোটিনের এখানে আমরা বলছি যে প্রোটিন অংশ এবং আরেকটা হলো নন প্রোটিন অংশ। তাহলে কনজুগেটেড প্রোটিনের প্রোটিন। প্রোটিন অংশকে আমরা কি বলবো, অ্যাপোএনজাইম। ক্লিয়ার? কনজুগেটেড প্রোটিন কাকে বলে? হ্যাঁ স্যার। কনজুগেটেড প্রোটিন হলো প্রোটিন এবং নন প্রোটিন অংশ দিয়ে গঠিত। ওকে, প্রোটিন প্লাস নন প্রোটিন। হ্যাঁ তাহলে কনজুগেটেড প্রোটিন গঠিত। কাকে বলে? হ্যাঁ স্যার। প্রোটিন প্লাস নন প্রোটিন অংশ নিয়ে কনজুগেটেড প্রোটিন গঠিত। প্রোটিন এবং নন প্রোটিন অংশ দিয়ে করতে হয়। হ্যাঁ, কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশের নাম কি? অ্যাপোএনজাইম। ওকে, জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন অংশকে কি বলবো? প্রস্থেটিক গ্রুপ। গ্রুপ। এখন এই নন প্রোটিন বা প্রস্থেটিক, প্রোস্টেটিক গ্রুপ। হ্যাঁ নন প্রোটিন বা প্রস্থেটিক গ্রুপ যদি জৈব রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত হয় তখন তাকে আমরা কি বলবো? কোএনজাইম। তখন তাকে আমরা কি বলবো? কোএনজাইম। এটা বুঝতে পেরেছো? কোএনজাইম। কোএনজাইম।
হ্যাঁ, আবার প্রস্থেটিক হ্যাঁ গ্রুপ, স্যার। প্রস্থেটিক গ্রুপ হ্যাঁ স্যার। কোনো ধাতুর আয়ন মেটাল হলে, মানে যদি প্রস্থেটিক গ্রুপটা যদি মেটাল দ্বারা গঠিত হয়, তখন তাকে আমরা কি বলবো? কো ফ্যাক্টর। কোফ্যাক্টর। তাহলে এই সংজ্ঞাগুলো সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার আমরা আসবো যে বিভিন্ন ধরনের কোএনজাইমের এক্সটেনশন। হ্যাঁ, এটা হলো সংক্ষিপ্ত রূপ, আমরা এখানে এক্সটেনশন বা পূর্ণ রূপ লিখেছি। এফএডি, এফএডি মানে হলো ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। এফএডি মানে কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। এফএডিএস2, নিউক্লিওটাইড। এফএডিএস2 মানে কি? এখানে যেহেতু লাস্টে এস টু কথাটা আছে, এই জন্য আমরা বলবো রেডিউসড ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। হ্যাঁ, এফএমএন ফ্ল্যাভিন মনো নিউক্লিওটাইড। এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এনএডিএস2 যেহেতু এস আছে এই জন্য রেডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এবার আসবো এনএডিপি প্লাস এইচ প্লাস, রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, যেহেতু পি আছে এই জন্য ফসফেট। কো এ, কো এ মানে হলো, কো এ মানে হলো কোএনজাইম এ। এটিপি, এটিপি মানে হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এনএডিপি, এনএডিপি মানে হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এরকম আরো কয়েকটা সংক্ষিপ্ত রূপ আছে, যেগুলো পূর্ণরূপ হয়তো শিখতে হবে, যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। তো এগুলো সংক্ষিপ্ত রূপ, দুইটা থাকলে এরকম, দুইটা বা তিনটা এরকম দিতে পারে। আচ্ছা, এখানে আবার আরেকটু আসি। এখানে যদি আমি একটা 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 কোশ্চেন করি তোমাদেরকে, সেই কোশ্চেনটা হলো অ্যাপোএনজাইমের, হ্যাঁ, এককের নাম লিখো। অ্যাপোএনজাইমের এককের নাম লিখো। এখানে মার্স মনে করো 2, কি কি লিখবা? অ্যাপোএনজাইমের এককের নাম লিখো, যদি আমি এই কোশ্চেনটা করি তাহলে তোমরা কি লিখবা? মার্স মনে করো 2, তাহলে কি লিখবা? অ্যাপোএনজাইম কাকে বলে এটা লিখবা না? জি স্যার। হ্যাঁ স্যার, প্রথমে অ্যাপয়েন্টজাম কাকে বলে, তারপর ওই প্রোটিনগুলোর নাম, না, মানে এককের। এককের নাম। তাহলে অ্যাপোএনজাইম কাকে বলে একটু বলো দেখি। অ্যাপোএনজাইম কাকে বলে বলতে পারবা? ওখানে তো দেওয়াই আছে, অ্যাপোএনজাইমের সংখ্যাটা ওখানে তো দেওয়াই আছে, বলো দেখি, কেউ সাহস করে বলো, অসুবিধা নাই, সাহস করে বলে দাও অ্যাপোএনজাইমের সংখ্যাটা কি হতে পারে। কে বলবো বলো? এখানে তো বলতে পারবে না কেউ অ্যাপোএনজাইমের সংখ্যাটা। আমি তো এটা বুঝিয়ে দিলাম, একজন সাহস করে বলো। না পারলে না পারলা, কিন্তু বলো দেখি, একজন সাহস করে বলে ফেলো, দেখবো হয়ে গেছে। বলো একজন। কি কেউ সাহস পাচ্ছে না বলতে? আচ্ছা আমি বলি দেখি, মারিয়া বলো দেখি, অ্যাপোএনজাইমের সংখ্যাটা বলো দেখি, আমি ওই হ্যাঁ স্লাইডটা। স্যার। হ্যাঁ বলো, অ্যাপোএনজাইমের সংখ্যাটা কি হবে বলো, দেরি করো না, তাড়াতাড়ি বলো। স্যার এই যে এই মাত্র, এই তো, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু আগে পড়লাম এটা, অ্যাপোএনজাইমের সংখ্যাটা বলো। ওই যে প্রোটিন আর নন প্রোটিনের সমন্বয়ে গঠিত। না না না, আমি বলছি অ্যাপোএনজাইম, হোয়াট ইজ অ্যাপোএনজাইম, এখানে কি হবে? কনজুগেটেড প্রোটিনের কোন অংশকে অ্যাপোএনজাইম বলে? স্যার প্রোটিন অংশকে। হ্যাঁ, এটাই তো হলো সংজ্ঞা। তাহলে অ্যাপোএনজাইমের সংজ্ঞা কি? কনজুগেটেড প্রোটিনের, হ্যাঁ, প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলা হয়। ওকে, তাহলে অ্যাপোএনজাইম, জি স্যার। অ্যাপোএনজাইম কি দ্বারা গঠিত? যে প্রোটিন। প্রোটিন দ্বারা। হ্যাঁ, প্রোটিনের এককের নাম কি? প্রোটিন কি দ্বারা গঠিত? প্রোটিনের এককের নাম বলতে পারবা? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের এককের নাম কি?
প্রোটিনের এককের নাম অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে এখানে একটা অ্যান্সার হলো হ্যাঁ স্যার। অ্যাপোএনজাইম কাকে বলে সেটা লিখবা। আর যেহেতু অ্যাপোএনজাইম প্রোটিন দ্বারা গঠিত, এই জন্য প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড, অ্যাপোএনজাইমেরও একক অ্যামাইনো অ্যাসিড। ওকে, আচ্ছা আরো যেহেতু 3 মিনিট জি সময় স্যার। আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা বলো তো প্রোটিনে কোন বন্ধন পাওয়া যায়? প্রোটিনে কোন বন্ধন পাওয়া যায়? প্রোটিনের বন্ধনের নাম কি? বলতে পারবা? প্রোটিন প্রোটিন কি দ্বারা গঠিত? প্রোটিনের বন্ধনের নাম? হ্যাঁ, প্রোটিন ওইটা তো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি বন্ধন দ্বারা পরস্পর যুক্ত? দ্বিবন্ধন। পেপটাইড। পেপটাইড ও এর পরে পেপটাইড। পেপটাইড বন্ধনী। তাহলে কি বন্ধন দ্বারা গঠিত? পেপটাইড বন্ধনী দ্বারা। পেপটাইড। আচ্ছা বলো তো শর্করার যে বন্ধন, শর্করা কোন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে? গ্লুকোজ, একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের সাথে কি বন্ধন দ্বারা যুক্ত থাকে বলো দেখি? বলতে পারবা? পলিপেপটাইড। না না, শর্করা মনে করে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যে বন্ধন দ্বারা যুক্ত আছে সে বন্ধনের নাম কি? আমরা শর্করা চ্যাপ্টারে পড়েছিলাম না যে একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের সাথে বা একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজের সাথে কি বন্ধন দ্বারা যুক্ত? বন্ধনটার নাম কি? গ্লাইকো, মনে আসছে না? গ্লাইকো, তারপর কি আছে? আলফা 1,4, গেলাই। এরকম আমরা বলেছিলাম না, আলফা 1,4 বা আলফা 1,6, তারপরে কি ছিল? গ্লাইকোসাইডিক। হ্যাঁ স্যার। গ্লাইকোসাইডিক বন্ধনই ছিল না? তাহলে শর্করার অণু পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত? হ্যাঁ স্যার। শর্করার অণু পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত? গ্লাইকোসাইডিক। আবার অ্যামাইনো অ্যাসিড পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত? পেপটাইড বন্ধন। ঠিক আছে, তাহলে শর্করার একক, হ্যাঁ স্যার। জি স্যার। শর্করার এককের নাম কি হবে? শর্করার এককের নাম কি হবে? মনোস্যাকারাইড। গুল গুল শর্করার জি একক স্যার। হবে মনোস্যাকারাইড। ওকে, জি স্যার। মানে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো হলো শর্করার একক। আচ্ছা তোমাদের কি লিপিড পড়ানো হয়েছে? লিপিড, লিপিড কি পড়ানো হয়েছে? আচ্ছা আজকে স্যার তাহলে লিপিড? হ্যাঁ হয়েছে পড়ানো। আচ্ছা যাই হোক আজকে না প্রায় শেষ। স্যার। আচ্ছা পরে তাহলে শেষ হবে ওগুলো। তো আজকে এই পর্যন্ত শেষ করি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।